আমরা কথা বলছি বাংলাদেশের বিখ্যাত চিত্র পরিচালক তানভীর মোকাম্মেলের সাথে, যারা লালন ফকির দেখেছেন। আমার পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তাদের জন্য। তো আচ্ছা, আপনি বলবেন যে এখন আমাদের এই বাংলা চলচ্চিত্র, ভালো চলচ্চিত্রের সংকটটা কিরকম ভাবে আপনি দেখছেন? মানে তো যা বেরোচ্ছে সেগুলো তো কোনোটাই পাতে দেওয়ার যোগ্য নয়। আর আপনাদের মতো প্রতিভাবান চিত্র পরিচালকদের এখন অবস্থানটাই বা কোথায়? আসলে যারা ভালো ছবি করেন তাদের সংখ্যা সবসময় একটু কমই থাকে, হয়তো ছিল। তবে আমাদের এখনকার মূলধারা চলচ্চিত্র খুবই খারাপ অবস্থায় আছে। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে মধ্যবিত্ত দর্শক, রুচিশীল দর্শকের সিনেমা হলে তেমন যাচ্ছেন না, এবং বাংলাদেশে 1200 মতো সিনেমা হল আছে। গত 3-4 বছরে প্রায় 350 সিনেমা হল বন্ধ হয়ে গেছে, এবং পুরো বাণিজ্যটাই বা শিল্পটাই খুব সংকটে আছে। নানা কারণ আছে। একটা হচ্ছে অন্যান্য দৃশ্যশ্রাব্য মাধ্যমের খুব বিকাশ, টেলিভিশন এগুলো আছেই। তারপরে ভালো ছবির অভাব ইত্যাদির কারণে দর্শক এখন হল বিমুখ হয়ে পড়েছে। আমি ঠিক জানি না কিভাবে এটা আবার ফিরে আসতে পারবে। তবে সাধারণভাবে বাংলাদেশের ছবির খুব দুরবস্থা। আমরা ধরেন যে প্রযুক্তির দিক থেকেও প্রায় 30 বছর পিছিয়ে আছে পৃথিবীর অন্যান্য দেশ, মানে উন্নত দেশ বাদ দিলাম, উপমহাদেশেরও চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়াতে। আবার সম্ভাবনাও আছে, যেমন ডিজিটাল প্রযুক্তি একটা বিরাট সম্ভাবনা সৃষ্টি করেছে। এখন চলচ্চিত্র নির্মাণ অনেক সহজ হয়ে যাচ্ছে। অনেকেই যারা হয়তো 25 মিলিমিটারের ছবি করার পেতেন না, সাহস বা সুযোগ পেতেন না, তারা এখন ছবি করতে পারেন। এই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে। চীনাদের নাকি কথা আছে যে ওদের সংকট আর সম্ভাবনা নাকি একই শব্দ। তো যেটা সংকট সেটা আবার সম্ভাবনা। তো বাণিজ্যিক ছবি এখন যে সংকটে আছে, আমার মনে হয় ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ, সেটা আবার একটা সম্ভাবনাও সৃষ্টি হয়েছে এখন। আরেকটা হয়েছে যে অনেক ব্যক্তি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল বাংলাদেশে এসছে। তারা ছবি প্রযোজনা করেন এবং ছবি সেখানে প্রিমিয়ার হয়। তো এই টেলিভিশনের সঙ্গে এই আন্তঃসম্পর্কটাও চলচ্চিত্রকে হয়তো সাহায্য করতে পারে। আচ্ছা, আপনি লালনটাকে প্রথম থিম হিসেবে মানে সিলেক্ট করলেন কেন? মানে আপনি কি এই বাংলা সহজিয়া ধর্মের প্রতি আপনার কোনো বিশেষ একটা আকর্ষণ ছিল, না লালনের চরিত্রটাই আপনার কাছে একটা এপিক বলে মনে হয়েছিল? লালন আমার চতুর্থ কাহিনী ছবি। এর আগে আমি নদীর নাম মধুমতি করেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, চিত্রা নদীর পাড়ে করেছি 47-এর দেশভাগ নিয়ে। এটা হিন্দু পরিবার আসতে চায় না পূর্ববঙ্গ ছেড়ে। তারপর কি হলো, আমি সৈয়দ ওয়ালিউল্লাহর লাল শালু আমার তৃতীয় ছবি। তারপর আমি লালন করেছি। আসলে আমি অনেক আগে, প্রায় 12 বছর আগে, অচিন পাখি নামে লালন ফকিরপুর একটা প্রামাণ্যচিত্র করেছিলাম। তো ওইটা করতে গিয়ে তখন আমার মনে হয়েছে যে লালন এত বড় মাপের মানুষ, বা তার দর্শনটা এত গভীর যে একটা পূর্ণাঙ্গ কাহিনী ছবি করা উচিত তাকে নিয়ে। সেটা আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। যখন সেরকম সম্ভাবনা সৃষ্টি হয়েছে তখন আমরা ছবিটা করতে চেয়েছি। আমি বলতে পারেন যে লালনকে নিয়ে আমি দুটো ছবি কেন করেছি, অচিন পাখি এবং লালন চলচ্চিত্রটি। মূল কারণ হচ্ছে যে এই সহজিয়া ধর্মটা আমার কাছে অত্যন্ত আবেদনময় মনে হয়েছে। কারণ এই ধর্ম নিয়ে এই উপমহাদেশে যেসব ন্যাক্কারজনক কাণ্ড ঘটেছে, যেসব গভীর মানবিক ট্র্যাজেডি ঘটেছে, তার এক থেকে উত্তরণের একটা পথই আমার মনে হয়েছে সমন্বয়বাদী চিন্তা ভাবনাগুলি, যেগুলো আমাদের লোক সংস্কৃতিতে আছে ভালো মতো। আর ধর্মনিরপেক্ষ বা অসাম্প্রদায়িক একটা চেতনা যেটা লালনে আছে। আরেকটা কারণ হচ্ছে যে বাউলদের ধর্ম খুব বস্তুবাদী ধর্ম, তাদের ধর্ম খুব ইহজাগতিক ধর্ম। এটাও মানব দেহটাই মূল, যা কিছু মানব দেহকে ঘিরে। এই দিকটাকে আমার খুব প্রগতিবাদী একটা ধর্ম বিশ্বাস বলে, বা একটা বিশ্বাস বলে মনে হয়েছে। তাছাড়া লালনের গানের যে গীতিময়তা, তার গানের যে গভীরতা, একাধিক স্তর, এগুলো হয়তো আমাকে আকর্ষণ করেছে। তাকে আমি মনে করি আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারাকে তিনি প্রতিনিধিত্ব করেন। সেই কারণে আমি লালন ফকিরকে নিয়ে দুটো ছবি করতে চেয়েছি। আমার সাথে আরো আছেন হাসান মাহমুদ, উনিও বাংলাদেশের একজন বিশিষ্ট চিন্তাবিদ। মাহমুদ, উনি যেটা বললেন যে আমাদের এই যে সহজিয়া ধর্ম, আমাদের যে মৌলবাদ, সেটা একটা উত্তরণের একটা পথ। আমি ব্যক্তিগতভাবে এই একই মতবাদে বিশ্বাসী, যার জন্য উনার লালন ছবিটা আমার খুব ভালো লেগেছিল। তা আপনার কি মনে হয় এই ব্যাপারে, যে আমাদের মৌলবাদ থেকে উত্তরণের জন্য কি আমাদের বাউলদের যে, আমি ওদের বিশ্বাস বলবো না, তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার দিকে আমাদের তাকানো উচিত? আমাদের
ওই চিন্তাধারার দিকে আমরা তাকাই বা না তাকাই, ওটা আমাদের জাতিগত জিনের মধ্যে রয়ে গেছে। আর উত্তরণের পথ হিসেবে সহজীয় ধর্মটা প্রত্যক্ষভাবে সাহায্য করবার কিংবা কোনো প্রভাব রাখবার আমি বিশেষ সুযোগ দেখি না, কিন্তু পরোক্ষভাবে এটা যে অত্যন্ত শক্তিশালী একটা প্রভাব ফেলবে সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। তার কারণ যেটা তানভীর মোকাম্মেল বললেন যে ধর্ম নিয়ে যে যত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার একটা প্রতিক্রিয়া তো আছে জাতির ভেতরে। তো জাতি ওর থেকে বেরিয়ে আসবার একটা পথ খুঁজবে চিরকাল, এটাই স্বাভাবিক, এবং সেই খোঁজাখুঁজিটা এখন হচ্ছে। তো ইসলাম যেহেতু একটা ডিফাইন্ড ধর্ম, সহজীয় ধর্মটা ঠিক অতখানি সংজ্ঞায়িত করা যায় না। হ্যাঁ, এটা একটা কনসেপ্টের মধ্যে থাকে, একটা উপলব্ধির ভিতরে থাকে। কাজেই ইসলামের যে একটা অরাজনৈতিক রূপ আছে যেটা আমাদের সুফিরা করেছিলেন, ওটা কিন্তু এই সহজীয় ধর্মের খুব কাছাকাছি। কাজেই ওই ইসলামে পৌঁছাতে গেলে এই সহজীয় ধর্মের প্রভাব খুব খুব সাংঘাতিকভাবে দরকারও হবে এবং সেটা পাওয়াও যাবে। তবে একটা জিনিস আমি খুব অনুভব করি যে লালনের পরে ওই রকম অত শক্তিশালী আর কোনো বাউল আমরা পাচ্ছি না, কিন্তু দরকার হবে, জাতির এটা দরকার আছে। আচ্ছা মিস্টার তন্ময়, আচ্ছা আপনি বলুন আপনার কোন কোন চিত্র পরিচালকরা আপনাকে, মানে প্রত্যেকটা চিত্র পরিচালকের জীবন পরিচালনা করলে দেখা যাবে তারা অতীতে চিত্র পরিচালকদের দিয়ে বিশেষভাবে ইন্সপায়ার্ড হয়েছে আমি বলবো, তো আপনার ইন্সপিরেশন কারা? আসলে যে কোনো ভালো চলচ্চিত্র পরিচালকই আমাকে ইন্সপায়ার করেন, তাদের প্রত্যেক কাজই আমাকে মুগ্ধ করে। পশ্চিমা অনেক নামই হয়তো আসতে পারে, কিন্তু উপমহাদেশের যে দুজনকে হয়তো বলবো যে সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক, এবং যে কোনো বাঙালি চলচ্চিত্র পরিচালকের পক্ষে এদের প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষ এড়িয়ে চলাও মুশকিল। আমার মনে হয় একটা আদর্শ অবস্থা হচ্ছে যদি হতে পারত এরকম, যে সত্যজিতের পারফেকশন এবং ঋত্বিক ঘটকের প্যাশন, এই দুটোর সমন্বয় যদি কারো মধ্যে করতে পারতো তাহলে হয়তো সেটা খুব একটা আদর্শ অবস্থা হতো। ঋত্বিক ঘটকের কোনো বিশেষ ছবির কথা বলবেন যেটা আপনার বিশেষ প্রিয়? তার প্রায় সব ছবি আমার ভালো লাগে, কারণ উনি খুব সৎ একজন চলচ্চিত্র পরিচালক, খুব মনের গভীরের থেকে ছবি করেন, অন্য কোনো বিবেচনা থেকে না। তার সুবর্ণরেখা আমার খুব প্রিয় ছবি, মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, প্রতিটা ছবি আমার মনে হচ্ছে অত্যন্ত মৌলিক সব সৃষ্টি। আপনার কি মনে হয় আর কোন ঋত্বিক ঘটক বা সত্যজিৎ রায় আমাদের মধ্যে আসা সম্ভব এইরকম? সত্যজিৎ রায় তো একটা পর্বত সমান প্রতিভা এবং বেঙ্গলি রেনেসার হয়তো শেষ প্রতিভু উনি। ওরকম একটা বহুমুখী প্রতিভা চট করে একটা সংস্কৃতিতে ঘন ঘন জন্মায় না। রবীন্দ্রনাথ জন্মেছিলেন, তারপরে আবার সত্যজিৎকে আমরা পেয়েছি। আবার ঋত্বিক ঘটকের মতো মানুষও যে দেশভাগের এই যে সমস্ত যন্ত্রণা নিজের মধ্যে ধারণ করে এক ধরনের নীলকণ্ঠ শিল্পী হওয়া, এটাও তো খুব সহজ হয় না। এরা সবাই একটা বিশেষ সময়ের সৃষ্টি, সেটা বাংলারও সংস্কৃতির সেরা সময়টা ছিল, আমি বলবো একটা স্বর্ণযুগ ছিল। আচ্ছা, আপনার এই তারেক মাসুদের মাটির ময়না, আমার ধারণা যে বহুদিন বাদে বাংলাদেশের যে চিত্রটি, মানে আমি নিজেও দেখেছি, সবচেয়ে বড় আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে, তো আপনার কি মনে হয় যে সেই ছবিটি বাংলাদেশের একটি ল্যান্ডমার্ক যারা নতুন চিত্র পরিচালক? অবশ্যই খুব ভালো। তারেক মাসুদ সম্বন্ধে আপনার খুবই ভালো চলচ্চিত্র পরিচালক, অত্যন্ত মেধাবী, এবং মাটির ময়না ছবিটি খুবই ভালো হয়েছে, এবং ওর মাদ্রাসার যে দৃশ্যগুলি এগুলি অত্যন্ত চমৎকার আমি মনে করি, কারণ ও নিজে মাদ্রাসার ছাত্র ছিল, তারেক আমার বন্ধু স্থানীয়, সে কারণে ওর প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, সে কারণে হয়তো মাদ্রাসার অংশগুলি ছবি এত শক্তিশালী আছে। আচ্ছা, বাংলাদেশের সরকার কি আপনাদের কোনো সাহায্য দিচ্ছে এই মুহূর্তে ভালো পরিচালক? সত্যজিৎ রায় কিন্তু অনেকটাই পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলো চলচ্চিত্র পশ্চিমবঙ্গ সরকার থেকে সাহায্য প্রাপ্ত ছিল। আমরা সরকারের সাথে একটাই সম্পর্ক ঘটে, যখন সরকার আমাদের ছবি ব্যান করে, নিষিদ্ধ করে। এ পর্যন্ত আমার 3টা ছবি, এইটা স্মৃতি 71 নামে 1971 বাঙালি বুদ্ধিজীবী হত্যার যে, ওইটা নিয়ে একটা প্রামাণ্যচিত্র করে। কিন্তু তাহলে সেটা বাংলাদেশে কেন ব্যান্ড হবে? আপনি বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা। হ্যাঁ, কিন্তু সেটাই তো বোধহয় খুব দুঃখজনক যে আমাদের দেশে এমন সব ভুল লোকেরা সরকারে এসেছিল যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। এটা বাংলাদেশে একটা দুর্ভাগ্য হয়েছে। তা সেটার কারণটা কি মনে হয়? মিস্টার হাসান মাহমুদ আছেন, উনি এ ব্যাপারে আগে বলতে পারেন। অত্যন্ত জটিল একটা প্রশ্ন, এবং খুব স্বল্প পরিসরে এটা জবাব দিতে গেলে বিষয়টার প্রতি অত্যন্ত অবিচার করা হবে। তো বাস্তব এই যে একটা বাক্যে বলতে গেলে আমি বলবো
এটা আমার ব্যক্তিগত মত।